আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফয়সাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। দেশে ১০০টি নয় অর্থনৈতিক অঞ্চল হবে হাতে গোনা কয়েকটা, নিশ্চিত করা হবে বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় প্রতিশ্রুত অর্থ সাহায্য অপর্যাপ্ত, দাবি ক্ষতিগ্রস্ত দেশগুলোর। জীবাশ্ম জ্বালানি বন্ধে দোদুল্যমানতায় হুমকিতে ধরিত্রী। এবং চলতি বছর গাজায় ইসরায়েল হত্যা করেছে ১৭৮ জন ত্রাণকর্মীকে, জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তরের রিপোর্ট প্রকাশ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার চেয়ারম্যান জানিয়েছেন, দেশে অর্থনৈতিক অঞ্চল হবে হাতে গোনা কয়েকটা, যেখানে বিনিয়োগকারীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে। সেগুলোর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে, সেগুলোতে আপাতত সোলার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন ও রপ্তানি বাড়াতে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল বিগত সরকার। তবে কাজ শুরু হয়েছে খুব কম জায়গাতেই। উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এখনও নিশ্চিত করা যায়নি। এমন অবস্থায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালো বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। একটা সাকসেসফুল অর্থনৈতিক অঞ্চল ১০০টা আনসাকসেসফুল অর্থনৈতিক অঞ্চলের চেয়ে অনেক বেশি ইউজফুল। সো আমরা এটাকে রাইট সাইজিং বলছি। এখন যখন আমরা একটা অর্থনৈতিক অঞ্চল করব বলছি, তখন আসলে কিন্তু আমি অনেকগুলো জিনিস ইনভেস্টরকে প্রমিস করছি। তাকে আমি পানির ব্যবস্থা করে দিব, বিদ্যুৎ দিব, তাকে আমি গ্যাস দিব, তাকে আমি লেবার অ্যাক্সেস দিব, তাকে আমি লেবারের জন্য রেসিডেন্সি দিব, তাকে আমি রাস্তা করে দিব, সবই করে দিব বলছি, ড্রেনেজ করে দিব। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমি এটা এক্সিকিউট করতে না পারি, তাহলে ইনভেস্টর যারা আসবেন তারা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফেরত যাবেন। তাই আমাদের এখন প্ল্যান হচ্ছে যে আমরা অল্প কয়েকটা অর্থনৈতিক অঞ্চলে ফোকাস করব, এবং যেগুলোতে ফোকাস করব সেই কয়েকটা অর্থনৈতিক অঞ্চলে আমরা আপনাকে এই মাসে, এই বছরের এই মাসে, লেটস সে হাইপোথেটিক্যালি আমি এক্সাম্পল হিসেবে বলি যে ঠিক আছে, আগামী মিরেশ্বরাই অর্থনৈতিক অঞ্চলে আমি আগামী জুন মাসের আপনাকে ইলেকট্রিসিটি অ্যাক্সেস কনফার্ম করছি। সো আমি ওনাদেরকে একটা রোড ম্যাপ দিয়ে দিব। বর্তমানে সারা দেশে ৬১,০০০ একর জমি আছে, যেগুলো নিয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে বেজার। তার মধ্যে যতটুক লাগবে ততটুক আমরা ইমিডিয়েটলি কনস্ট্রাকশনে চলে যাচ্ছি বা ডেভেলপমেন্টে চলে যাচ্ছি। বাকি জমিগুলো আমরা একটা অল্টারনেটিভ পারপাসে ইউজ করার কথা চিন্তা করছি। আমাদের প্রাইমারি গোল হচ্ছে এগুলোকে সোলার পার্ক করে ফেলা, যদি সম্ভব হয়। যে জমিগুলোর যদি উইক এবিলিটি থাকে, ক্যাপাসিটি থাকে, তাহলে আমরা পিপিপি মডেলের মাধ্যমে আমরা এগুলোকে সোলার পার্ক করে ফেলবো। তাহলে আমাদের দেশের যেই সোলারের রিনিউয়েবল এনার্জি টার্গেট আছে সেটাও মিট হবে, আবার একই সাথে ওই জমিগুলোরও কোনো একটা ইউটিলাইজেশন হবে। যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের প্রয়োজন হবে, তখন আমরা সোলার পার্কগুলোকে রিপ্লেস করে বা অন্য এক জায়গায় প্লেস করে আমরা ওগুলোকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে চলে যাব। আশিক চৌধুরী বলেছেন, অর্থনৈতিক অঞ্চল কমিয়ে ফেলা মানে বিনিয়োগের সুযোগ কমিয়ে ফেলা নয়, বরং আন্তর্জাতিক মানের উৎপাদন ও বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতেই তাদেরই সময়োচিত পদক্ষেপ। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আন্দোলন সংগ্রামে বারবার গ্রেপ্তার হওয়ার কারণে আলোচিত নেতা রুহুল কবির রিজভী। চ্যানেল আইকে তিনি বলেছেন, আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সময় রিমান্ডে তাকে বেজি দিয়ে ভীতিকর ও বিশ্রীভাবে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল। শারীরিক নির্যাতন করা না হলেও কারাগারে তাকে কন্ডেম সেলে রাখা হয়েছিল জানিয়ে রিজভী বলেন, বিএনপি অফিসকে নিজ বাড়ির মতো আগলে রাখতে গিয়ে তিনি কারা নির্যাতিত হয়েছেন। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুর শাকিলের শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ জানবেন রুহুল কবির রিজভীর অভিজ্ঞতা। রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু। এরশাদের স্বৈরাচারী আমলে ১৯৮৩ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সচিবালয় ঘেরাও কর্মসূচির সমর্থনে রাজশাহীতে মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন রিজভী। হয় প্রথম জেল অভিজ্ঞতা। ওই দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির প্রাঙ্গণে পা রাখছেন এবং ওই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং ওনার পায়ের একটা শেল এসে আঘাত করে।
ন্যাচারালি সারা দেশে তরঙ্গের তৈরি করলো। ডিসেম্বরের 4 তারিখে আমি ইউনিভার্সিটি থেকে অনেক ছাত্ররা এসে মিছিলে আমাদের পুলিশ আক্রমণ করে। এই রানীবাজারের মোড় পিছন দিক থেকে আমার সোয়েটারটা পুলিশ ধরে ফেলে। রিজভী বলেন, দপ্তর সম্পাদক হিসেবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে নয়াপল্টনের বিএনপি অফিস রক্ষা করতে গিয়ে তিনি বারবার অমানবিক কায়দায় গ্রেপ্তারের শিকার হয়েছিলেন। এর আগে আমাদেরকে কোনো অফিসারের রুমে বসতে দিত, সকালে কোর্টে দিত, এটা আর দিল না। এবং রাত্রে মাদক সেবী, তারপরে হচ্ছে মার্ডারার, যত সামাজিক মানে ক্রিমিনাল অপরাধী আছে এদের মধ্যে থাকতে দিল। কিন্তু অফিসারদের মধ্যে দেখতাম বেশ নিষ্ঠুরতা, একটু জোরে কথা বলছে, ধমক দিচ্ছে, আপনারা এই করেছেন, আপনারা সেই করেছেন। তো বলছে এটা তো হচ্ছে ওবায়দুল কাদের বলবে বা হাসান মাহমুদ বলবে। গত 16 বছরে বারবার মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠা করতে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করা হয় উল্লেখ করে এই নেতা বলেন, কারাগারে তিনি যথাযথ ব্যবহার পাননি। টানা 35 দিন রিমান্ড আমাকে রাখলো। আমাদের গায়ে হয়তো হাত দেয়নি, কিন্তু আমাদেরকে ওই ঠান্ডা ফ্লোরের উপর শুয়ে রেখেছে, ফ্লোরের উপরেই শুয়ে আছে, মনে হচ্ছে কেউ বোধহয় আমাকে দেখছে। চোখ খুললাম, দেখি ছোট ছোট চোখ, আরে লাফ দিয়ে উঠলাম, দেখি তারপর যে ধর্মর করে উঠে বসে দেখি বেজি, প্রচুর বেজি হচ্ছে মোহাম্মদপুর থানা। একবারে অফিসিয়াল ডিউটি পালন করে। সকাল 7টার সময় যাবে একটা বেজি, কোথায় যে চলে যায়, থানার ভিতরে ঢুকলো, আবার সন্ধ্যা 7টার সময় চলে যাবে, মানে বের হয়ে যাবে, ওই যে ইয়ে থাকে তো দেওয়ালের সাথে ফুটা থাকে, আবার 9টার সময় একটা বেজি ঢুকে। রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী মতকে দমনে বিএনপি নেতাকর্মীদের রিমান্ড ও জেলে নির্যাতন করা হলেও তিনি চান না গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ নেতাদের প্রতি একই ধরনের আচরণ করা হোক। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে এক চোখ ও নাক মুখ হারানো যুবক খোকন চন্দ্র বর্মন কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। মুখের সার্জারির জন্য তাকে অস্ট্রেলিয়া নেওয়ার কথা থাকলেও কেন এত দেরি হচ্ছে এ প্রশ্ন খোকনের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সব প্রস্তুতিই সম্পন্ন, এখন মেলবোর্নের চিকিৎসকদের অনুমোদনের অপেক্ষা। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। শেরপুরের তরুণ খোকন চন্দ্র বর্মন জুলাই গণঅভ্যুত্থানের সময় 5ই আগস্ট যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয় সে। সেদিন যাত্রাবাড়িতে যে গণহত্যা চলে, সেখান থেকে প্রাণে বেঁচে যায় খোকন। নাক মুখ চোখ হারানো খোকন যেন বিগত সরকারের নারকীয় দুঃশাসনের প্রতীক হয়ে আছে। প্রায় 4 মাস ধরে খোকন ভর্তি আছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অঙ্গ হারানোর যন্ত্রণার মাঝেই হঠাৎ হঠাৎ যেন ফিরে আসে 5ই আগস্টের সেই বিভৎস স্মৃতি। আমি গেছি সেখান থেকে হায় গড়ে রাখছে, তখন আমি গেছি একটা হাঁকুর জায়গায় আমি বসেছিলাম, কিন্তু সেখানে গিয়েও আমাকে খুব কাছ থেকে হয়তো আমার মাথায় গুলি করতে চাইছিল, ভাগ্যবশত গুলি কারণ খেয়ে করে যায়, তারপরে আমার এও খেয়ে যায়। তারপরে সেখান থেকে মুখমণ্ডলের সার্জারি ও উন্নত চিকিৎসার জন্য পাসপোর্ট নিয়ে প্রস্তুত, অপেক্ষা কবে আসবে সেই ডাক। আমি একটা আবেদন, আমাকে যেন আগে না করা হয়, খুব গুরুত্ব আশায় দেওয়া হয়। আমার এই অবস্থায় থাকতে এখন আমার 20 বছর ধরে আর থাকতে করছে না। এই অবস্থা মানে খুব ভালো হয়, আমার এত কষ্ট হচ্ছে। যদি একটু দ্রুত চেষ্টা করে উপদেষ্টা স্যার ম্যাডামরা, তাহলে হয়তো তার যে বিষয়টা একটু দ্রুত হতো আর কি। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে খোকনের সার্জারির ব্যবস্থা করা হলেও এখনও কেন বিলম্ব হচ্ছে জানালেন দায়িত্বরত চিকিৎসক। খুবই জটিল একটা অপারেশন, ওদের জন্য জটিল, তাই ওদের কিন্তু এই ডিসিশনটা নেওয়াটা একটু সময় লাগতেছে যে আমরা কোনটার পর কোনটা করব। এর ভিতরে আবার এমন কিছু জিনিস আছে যেটা বিভিন্ন ডিভাইস দিয়ে তৈরি করে এখানে দিতে হবে, তো সবগুলো একই টাইমে হতে হবে। আমরা আশা করি হয়তো মাসখানেকের মধ্যে আমরা তাকে ফ্লাই করতে সক্ষম হব। জুলাই গণঅভ্যুত্থানে নাক মুখ চোখ হারানো 23 বছরের তরুণ খোকনের যন্ত্রণাদগ্ধ আকুতি, দ্রুতই তাকে নেওয়া হোক বিদেশে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। জলবায়ু অভিঘাত মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর 1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার চাহিদার বিপরীতে 2035 সালের মধ্যে 250 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন নিশ্চিতের সিদ্ধান্ত এসেছে। বাকুতে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ মুহূর্তে প্রকাশিত খসড়ায় উঠে আসে ঘোষণাকে একেবারেই পর্যাপ্ত নয় আখ্যায়িত করে। সরকারি এবং গ্র্যান্ড ভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান জানিয়েছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো। এদিকে জীবাশ্ম জ্বালানি বন্ধে জোর প্রতিশ্রুতি সত্ত্বেও সৌদি আরব সহ কিছু পক্ষের দোদুল্যমান অবস্থানে হুমকিতে ধরিত্রীর ভবিষ্যৎ।
আজারবাইজানের বাকু থেকে আরও জানাচ্ছেন আলিমান রাজি। প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণায়ন বার্তা দিচ্ছে ধ্বংসাত্মক বিভীষিকাময় ভবিষ্যতের। পূর্বাভাস বলছে 2024 হতে যাচ্ছে সভ্যতার উষ্ণতম বছর, যা বার্তা দিচ্ছে তাপজনিত দুর্যোগ ও মৃত্যুর মিছিল দীর্ঘ করার। সংকট থেকে উত্তরণে জাতিসংঘ জলবায়ু সম্মেলনের 29তম আসরের শেষ পর্যায়ে এসে যখন খসড়া টেক্সট প্রকাশিত হলো, তখন জীবাশ্ম জ্বালানি বন্ধে গৃহীত প্রতিশ্রুতি বাস্তবায়নে নেই কার্যকর কোনো উদ্যোগ। বিশ্বব্যাপী জলবায়ু সংকট মোকাবেলায় এখনও প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়াকে দীর্ঘমেয়াদে হতাশাব্যঞ্জক বলছেন বিশ্লেষকরা। কয়েকটি জিনিসকে জোর দেওয়া হয়েছে, সেটা হলো NCQG, যেটা নিউ কালেকটিভ কোয়ান্টিটিফাইড গোল, এবং এটার পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে আমরা বেশি গ্র্যান্ট চাচ্ছি কম্পেয়ার টু লোন। পাশাপাশি LDC কান্ট্রিগুলোর জন্য সেপারেট ফান্ড থাকার ব্যাপারে বলা হয়েছে। LDC কান্ট্রিগুলো যেন ডাইরেক্ট টু অ্যাক্সেস ফান্ড হয় সে ব্যাপারেও কিন্তু কথা বলেছে। যেন কিছু তুলে ধরেছি ড্রাফটের মধ্যে, এবং এটা এখন ফাইনাল স্টেজে আছে। বাকু COP29-এ খুব বেশি যে প্রাপ্তি হয়েছে বলবো না, আবার একেবারেই প্রাপ্তি হয়নি তাও না। আবার আগামী বছর ব্রাজিলে যখন COP30 হবে, তখন আবারও আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরব। যারা ভালনারেবল কান্ট্রি তারা যেন আমরা এক থাকি এবং একসাথে দাবিগুলো তুলে ধরতে পারি। এদিকে অচলাবস্থার মধ্যে সংযুক্ত আরব আমিরাত জীবাশ্ম জ্বালানি থেকে ধীরে ধীরে সরে আসার বিষয়ে দেশগুলোকে তাদের পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানালেও সৌদি আরব এবং তার মিত্ররা এই পরিবর্তনের প্রস্তাব ঠেকানোর জন্য কার্যত বাধা দিচ্ছে। এমন অবস্থা সংকট ঘনীভূত করবে উল্লেখ করে ব্যাপক বিক্ষোভ করেছেন পরিবেশবাদীরা। জলবায়ু অর্থায়নে বেসরকারি খাতকে যুক্ত করার প্রসঙ্গকে অনেকে ইতিবাচকভাবে দেখলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয় এখনও কাটেনি অনিশ্চয়তা। আর বাস্তবতা বলছে বিভিন্ন টেবিল আর ফোরামের আলোচনাতেই ঝুলে আছে মানব সভ্যতার ভবিষ্যৎ। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। সংবাদে আবারও আমন্ত্রণ। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ঐক্যের বিকল্প নেই। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। শুক্রবার বিকেলে নাটোর সদরের তেলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। স্থানীয় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে আরও ছিলেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। আজকে এই মুহূর্তে সকলের উচিত যেভাবে হোক আগামী দিনে এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোসরদের ষড়যন্ত্র যেন আবার নতুন করে আরো ষড়যন্ত্র করতে না পারে, এই জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যের বিকল্প নেই। যে কোনো বছরের তুলনায় এবছর সবচেয়ে বেশি ত্রাণকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর। এইড ওয়ার্কার সিকিউরিটি ডেটাবেজ অনুসারে এই বছর এখন পর্যন্ত বিশ্বে 281 জন ত্রাণকর্মী হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অঞ্চলগুলোতে নিহত হয়েছে 178 জন। এছাড়া 2023 সালের 7 অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 226 জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে কৃষি সংবাদ। ফরিদপুরে হয়ে গেল পলো দিয়ে মাছ ধরার উৎসব। মাছ ধরাটা মুখ্য হলেও হাজারো মানুষের মিলন মেলা ও পুরনো ঐতিহ্য ফিরে পেয়ে আনন্দিত আয়োজক ও অংশগ্রহণকারীরা। ফরিদপুর প্রতিনিধি সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলছে পলো দিয়ে মাছ ধরার উৎসব। ফরিদপুর সদর উপজেলার আম্বিকাপুর ইউনিয়নে উন্মুক্ত জলাশয় কাইজারবিল নামে পরিচিত। হল্লা করে মাইকিং করায় আশপাশের 20 থেকে 25টি গ্রামের হাজারো মানুষ মাছ ধরার যন্ত্র বাঁশের তৈরি পলো নিয়ে হাজির হয় মাছ ধরার উৎসবে।
জঙ্গলের কারণে পলো চাপ দিলে মাটি পর্যন্ত যায় না, ওই নিচ দিয়ে মাছ এদিক সেদিক যায় পালায় বা গর্ত আছে তো ওই গর্তের দিকে মাছ বেশি ঢুকে পড়ছে, সবাই ওইদিকে যাইতেছে। ডেরেং আছে তো ডেরেং এর লগে এক মাথা বাঁধা ছিল, পরে বাইরে গেছে, পরে চাপে 3টা এক লগে ফেলছে। আমরা সবাই আনন্দ পাই, প্লাস আপনার এই যে আমাদের ঐতিহ্য, গ্রামের যে ঐতিহ্যটা যাতে ফিরে পায়, আমরা এইভাবে যাতে আমাদের জীবনে যায়, প্রজন্মে তাদের জীবনে যায়। নাম করা কাইজের কুল আমরা ছোট কাল থেকে দেখে আসছি। এই কাইজের কুল মাছ পাই আর না পাই সেটা বড় কথা না, আনন্দ, একটা আনন্দ, পর্ব উৎসব আনন্দ। আয়োজকরা বলছেন এ ধরনের আয়োজনের মাধ্যমে মানুষকে সচেতন করা গেলে অবৈধ জাল বা যন্ত্র ব্যবহার করে প্রাকৃতিক মৎস্য সম্পদ ধ্বংস করা থেকে রক্ষা করা সম্ভব। পলো বাইসাটা গ্রাম বাংলার ঐতিহ্য একটা উৎসব, প্রতি বছর এই আয়োজনটা যেন যথাযথ হয় আমরা সেই চেষ্টা করব এবং প্রশাসনের কাছে দাবি করে রাখবো যে সারা ফরিদপুরের আমরা 2 দিন ব্যাপী এই আয়োজনটাকে জাঁকজমক করার জন্য 2 দিন ব্যাপী মাইকিং করেছি, সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, যে এই আয়োজনটা যাতে অনেক সুন্দরভাবে এবং যথাযথ লোক হয়। সেই দেখেন আজকে সারা ফরিদপুর থেকে এখানে লোকজন এসেছে মাছ ধরার জন্য, কতটা উৎসাহের সহিত এবং কতটা আনন্দ ভোগ করতেছে। গণসচেতনতার মাধ্যমে শুধু মৎস্য সম্পদ বাড়বে এমনটাই নয়, হাজারো মানুষের মিলন মেলার এমন আয়োজন পরস্পরের প্রতি সৌহার্দ্য বৃদ্ধি করবে, এমনটাই দাবি স্থানীয়দের। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরা রক্ষা বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে আশঙ্কা জানিয়েছেন ভাঙন কবলিতরা। তবে যথাসময়ে বাঁধের নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। 5 দশকেরও বেশি সময় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করতেন পদ্মা পাড়ের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার হাজারো বাসিন্দা। 2018 সালের পর নড়িয়া ও ভেদরগঞ্জের স্থায়ী বাঁধ নির্মাণের ধারাবাহিকতায় চলতি বছর মে মাসে শুরু হয় জাজিরা স্থায়ী রক্ষা বাঁধের কাজ। কাজের গুণগত মান ঠিক রেখে বাঁধ দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। সামনে আমরা চাই বেড়িবাঁধের কাজ যদি দ্রুত গতিতে না চলে তাহলে আমাদের ভেঙে যেতে পারে, আমাদের নদী কবলে পড়তে পারি। আমরা বেড়িবাঁধের কাজটা দ্রুত অবস্থায় আরম্ভ হচ্ছে, এইভাবে যদি দ্রুত অবস্থায় শেষ হয় তাহলে বেড়িবাঁধটা হয়ে গেলে আমাদের সুন্দর, আমরা এই নদী ভাঙন থেকে বাঁচতে পারবো। বেড়িবাঁধের কাজ শুরু হয়েছে, যত তাড়াতাড়ি হয় ততই আমাদের জন্য ভালো হয়। যদি এই বেড়িবাঁধের কাজ কমপ্লিট হয় তাহলে আমরা পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের মানুষ বাঁচতে পারবো। বেদরগঞ্জের মানুষও বাঁচে গেছে, আমরা জাজিরার মানুষ ওখানে অসহায় আছি ভাঙনের মধ্যে। নির্ধারিত সময়েই নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাজটি এই বছরের মে মাস থেকে শুরু হয়। আমরা আশাবাদী যে কাজটি যথাসময়ে সমাপ্ত হবে। কাজটি যথাসময়ে সমাপ্ত হলে শুধু জাজিরা উপজেলার মানুষ না, পুরো পদ্মাপাড়ের মানুষ নদী ভাঙন হতে স্থায়ীভাবে রক্ষা পাবে। পদ্মা নদীর ভাঙন রোধে জাজিরার যে আমাদের প্রকল্পটি চলমান আছে, ইতিমধ্যে আমাদের 20% কাজ প্রায় শেষ হয়ে গেছে। জনগণের এ নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি গুণগত মান বজায় রেখে যথা সময়ে শেষ করার জন্য বদ্ধপরিকর। বাঁধটি বাস্তবায়ন হলে পদ্মার আগ্রাসী ভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ এলাকা, পাশাপাশি নতুন করে জেগে উঠবে এই অঞ্চলের প্রাণ প্রকৃতি, এমন প্রত্যাশা পদ্মাপাড়ের বাসিন্দাদের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।